চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। চারতলা বাড়ি, পুরোটাই মিউজিয়াম। কলকাতার বুকে গীতাঞ্জলি মেট্রো স্টেশনের ইতিকথা নামের এই বাড়িটিতে লুকিয়ে আছে এক অদ্ভুত স্মৃতির ভাণ্ডার। এই বাড়ির ভেতরেই রয়েছে এক অভিনব সংগ্রহশালা, তারার ছায়ায় স্মৃতির সংগ্রহশালা। আর এই সংগ্রহশালার রূপকার হলেন অপূর্ব কুমার পাণ্ডা। বাবা তারাপদ এবং দিদি ছায়ার নাম অনুসারেই তিনি এই মিউজিয়ামের নামকরণ করেছেন। আমি পূর্ব মেদিনীপুরের এক গ্রাম বাথুয়ারি, ওখান থেকে বড় হওয়া। জন্মেছি যদিও ওড়িশায়, বাবা তখন চাকরি করতেন ওখানটায়। ওখানেই স্কুলে পড়াশোনা করার পর তারপরে ওখানকার যেটা মহকুমা শহর, ওখানে কিছুদিন পড়াশোনা করার পর আমি কলকাতায় চলে আসি 79-এ। সংগ্রহ ব্যাপারটা বলতে গেলে বোধহয় একদম বাল্যকাল থেকে, কেননা আমার বাবা সংগ্রাহক ছিলেন। খুব ছোট আকারে হতো, গ্রামে বসে তো খুব বেশি সংগ্রহ করা যায় না, কিন্তু করতেন, যা তিনি করতে পারতেন করতেন। আমার জেঠু একজন ফিলাটেলিস্ট ছিলেন, তো তাদের দেখে কোনো কারণে আমাদের বাড়ির সবারই কিছু না কিছু সংগ্রহের বাতিক ছিল, আমার দাদাদের, আমার দিদিদের, সবারই। তো সংগ্রহের একটা মজা হচ্ছে কি, কেউ শুরু করে কদিন, তারপরে উৎসাহ হারিয়ে ফেলে। আর যারা এটাতে লেগে থাকে তারা আমার মতো গোলমেলে জায়গায় এসে পৌঁছয় আর কি, আর কিছু না। ব্যাপারটা এই, যেগুলো সেই বয়সে হাতে পয়সা না থাকলে যা যা সংগ্রহ করা সম্ভব, তেমনই কিছু কিছু সংগ্রহ করতাম। আমার তো খেলার ম্যাগাজিন পড়তে ভালোবাসি। সেই সময় কলেজে খেলার ম্যাগাজিন, পয়সা ছিল না, বড় সমস্যা ছিল সব থেকে। পয়সা কড়ি হাতে পেতাম না আমরা, খুবই কম। মানে হয়তো কখনো এমন হয়েছে যে একটা খেলার ম্যাগাজিন কেনার জন্য একটা রাতের খাওয়া অফ করেছি। ডাকটিকিট আর কয়েন সংগ্রহের নেশা দিয়ে তাঁর পথ চলা শুরু হলেও সন্তানের জন্মের পর তাঁর চিন্তাভাবনা বদলে যায়। তিনি উপলব্ধি করেন আগামী প্রজন্মের কাছে অতীত বাঙালির প্রতিদিনের ব্যবহারিক জিনিসগুলো একেবারেই অচেনা থেকে যাচ্ছে। তাই অপূর্ববাবু এই সংগ্রহশালার মূল বিষয়বস্তু ঠিক করেন অবিভক্ত বাংলার সাধারণ মধ্যবিত্ত মানুষের রোজকার জিনিসপত্র, যা আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। মধ্যবিত্ত বাঙালি বা সারা ভারতবর্ষের মধ্যবিত্তদের নিজস্ব কোনো শিল্প নেই সেই অর্থে। এদের শিক্ষা আছে, বিদ্যা আছে, জ্ঞান আছে, কিন্তু নিজস্ব শিল্প, এটা মধ্যবিত্তের শিল্প বলে কিছু নেই। যা আছে নিম্নবিত্ত মানুষদের, তার জন্য লোকসংস্কৃতি বা লোককলা নিয়ে কিন্তু চর্চা হয়, সংগ্রহশালাও আছে ইত্যাদি। কিন্তু মধ্যবিত্তদের নিয়ে মাথা ঘামানো হয়নি সেই জন্য আর কি, কারণ এদের নিজস্ব কোনো শিল্প নেই। তারা যে সমস্ত জিনিসের মধ্যে বাঁচে, তার মধ্যে বেছে নিয়ে কিছু জিনিস, যেমন স্ট্যাম্পস, কিছু স্পেসিফিক ব্যাপার, যেগুলো আবার একাডেমিক জায়গায় চলে গেছে। তো এই হয়েছিল আমার প্রথমে এই লেভেলে কাজ করতে গিয়ে আমার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো, কারণ আমার কাছে কোনো রেফারেন্স নেই। পুরোটাই আন্দাজের উপর, আমার নিজের অভিজ্ঞতা আর বিভিন্ন মানুষের সঙ্গে আলোচনা করে যেগুলো মাথায় আসছে সেগুলো নিয়ে এগোনো। এই স্মৃতির সংগ্রহশালায় প্রতিটি তলা বা প্রতিটি বিভাগকে তিনি নামকরণ করেছেন বিখ্যাত কোনো ব্যক্তির নাম দিয়ে নয়, বরং তার মধ্যবিত্ত বাঙালি জীবনের সাথে জড়িয়ে থাকা সেই সব কিছু সাধারণ মানুষের নামে, যাদের ইতিহাস কখনো মনে রাখার দায় নেয় না। যেমন একতলায় অপূর্ববাবু তার লাইব্রেরিটার নাম রেখেছেন বিষ্ণুবাণী ও মনীষা চর্চা। যেমন আমার এই যে লাইব্রেরিতে আমি বসে আছি,
এখানে আমার টেবিলেই দেখছেন কিছু জিনিস জমা হয়ে গেছে। এই স্পেস একটা বড় সমস্যা, লাইব্রেরিতে গেলেও থাকার কথা ছিল না, কিন্তু সংগ্রহ এসে কোথাও না কোথাও তো রাখতে হয় প্রাইমারিলি, তো রাখা। তো আমার অ্যাপ্রোচটা হলো যে মধ্যবিত্ত কি পড়তো, মানে জাস্ট একটা লাইব্রেরি করার জন্য লাইব্রেরি নয়। মিউজিয়ামের দ্বিতীয় তলা শান্তি সুধা সাজানো আছে পোর্সেলিনের তৈরি ঠাকুর দেবতার বিভিন্ন মূর্তি দিয়ে। একসময় যা ছিল শুধুমাত্র উচ্চবিত্তদের শখ, ধীরে ধীরে সেগুলোই কিভাবে একটু একটু করে রূপ বদলে বাঙালি মধ্যবিত্তের অন্দরমহলে প্রবেশের অনুমতি পেল 19 ও 20 শতকের এক অদ্ভুত ইতিহাসের সাক্ষী হয়ে সেই মূর্তিগুলো এখন এখানে দাঁড়িয়ে আছে। আমার এক মাসিমা, তারই বয়স 70-এর বেশি তখন, তিনি আমাকে একটা পোর্সেলিনের শিব আমাকে গিফট করেছিলেন একদিন। তিনি বললেন যে ওই শিব তার বাড়িতে তার দাদুর সময় থেকে আছে। তখন আমি একটু চমকে গিয়েছিলাম, কেননা তার মানে দাঁড়াচ্ছে প্রায় 19th সেঞ্চুরির শেষের দিকটা হচ্ছে। আর উনি বললেন ওটা জার্মানির শিব। সেটা আমাকে সব থেকে একটু অবাক করে, জার্মানি থেকে তখন শিব ঠাকুর আসছেন, আমার কাছে একটু অবাক লেগেছিল। তো সেটার কী ব্যাপার সেটা খোঁজ খবর করতে গিয়ে আজকে এই অবস্থা হয়েছে আমার আর কি, সংগ্রহ করতে গিয়ে। তখন জানলাম যে জার্মানি শুধু নয়, জাপানের থেকেও আসতো। একটা সময় জাপান আর জার্মানি থেকে আমাদের ঠাকুর দেবতার মূর্তি আসতো, যখন আমাদের এখানকার পোর্সেলিন টেকনোলজি আমাদের কাছে আসেনি তখন অবধি। মিউজিয়ামের আরেকটি আকর্ষণীয় অংশ হল এর সিঁড়িগুলি। দিদি ছবির স্মৃতির উদ্দেশ্যে সিঁড়ির ধারের দেওয়ালগুলি সাজানো হয়েছে অসংখ্য পুরনো দিনের ছবি দিয়ে। পাশাপাশি এখানে উজ্জ্বল হয়ে আছে বাংলা কালোজয়ী সিনেমার সব অরিজিনাল পোস্টারও। তিনতলায় তার সংগ্রহে আছে দোয়াত, পানীয়র সরঞ্জাম, রান্নার বাসন, পুজোর জিনিস, চশমা থেকে শুরু করে পুরনো দিনের নানা ধরনের স্টেশনারি সব বস্তু। এখানে রয়েছে পুরনো দিনের লুডো, দাবার বোর্ড আর গোলকধাম খেলার ছক। তারার ছায়ায় শুধু কিছু পুরনো জিনিসের স্তূপ নয়, এটি আগামী প্রজন্মের কাছে ইতিহাসকে বাঁচিয়ে রাখার এবং নতুন সংগ্রাহক তৈরি করার এক ঐকান্তিক প্রচেষ্টাও। অন্যদিকে কাঁসা পিতলের নিখুঁত কারুকাজ করা দেবদেবীর মূর্তি, প্রদীপ, বড় বড় পুজোর থালা, কোমণ্ডল তুলে ধরছে পুরনো দিনের বাঙালি গৃহস্থের অন্দরমহলের ভক্তি ও বিশ্বাসকে।
2011 সালের 9ই নভেম্বর আমাদের মিউজিয়ামের রূপে আমার এই সংগ্রহ শুরু হয়েছিল, শুরু করেছিল। তারপরে আমাদের এখানে চলে আসতে হয়, এখানে এসে আমরা নতুন করে আবার শুরু করি 2023 সালের 19শে জানুয়ারি থেকে। তো তারপরে এই জায়গায় চলছে এখন অবধি। আর মধ্যবিত্ত মানে দেখলে এখান থেকে বোঝা যাবে যে আমি চেষ্টা করেছি প্রধানত মধ্যবিত্ত যে অংশটুকু আর কি, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এই তিনটে সেকশনের ব্যবহারের জিনিসপত্র বা ওদের সঙ্গে সংশ্লিষ্ট জিনিসপত্রের একটা সংগ্রহ। এটা করা খুবই কঠিন বুঝতে পারা যায়, কারণ সাবজেক্টটা এত বড় এবং এত হিউজ যে একটা ঘরের মধ্যে বা একটা বিল্ডিংয়ের মধ্যে এটা ঢোকানোও মুশকিল। কারণ বাস্তবে এই যে বিল্ডিং যেটুকু জায়গা আমি পেয়েছি, এরকম 6 গুণ জায়গা পেলেও এটাকে কভার করা সম্ভব না। তো তার মধ্যেও আমার একটা প্রধান লক্ষ্য হচ্ছে গিয়ে যে এই ফিল্ডে কত রকমের সংগ্রহ সম্ভব করা যেতে পারে, পোটেনশিয়াল কী কী জায়গায় ফিল্ডে আছে। তো এটা যদি এখনকার নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেখতে দেখতে কারোর মনে যদি আগ্রহ জাগে যে তারা কোনো একটা পার্টিকুলার ফিল্ডে সংগ্রহ করবে, তাহলে একজন নতুন সংগ্রাহক তৈরি হবে। এবং আমাদের সব সংগ্রাহকদেরই উৎসাহ থাকা উচিত যে নতুন সংগ্রাহক তৈরি হোক। নতুন সংগ্রাহক যত বেশি তৈরি হবে, ততই আমাদের হেরিটেজ কোথাও না কোথাও সংরক্ষিত হবে তাদের কাছে। শুধু বড়দের জিনিস নয়, এই সংগ্রহশালায় লুকিয়ে আছে শৈশবের নস্টালজিয়াও। পুরনো দিনের সব খেলনা, পুতুল, পেন্সিল বক্স, সাজের জিনিস, পয়সা জমানোর নানা আকৃতির পিগি ব্যাংক বা লক্ষ্মীর ঘট, যেসব দেখলে মনে পড়ে যায় সেই ফেলে আসা সহজ সরল ছোটবেলার কথা। এই বিশাল সংগ্রহশালা কিন্তু একদিনে তৈরি হয়নি। অপূর্ববাবুর হাতে ধরা পুরনো পাতাগুলোই তার প্রমাণ। মধ্যবিত্ত বাঙালির কি কি জিনিস হারিয়ে যাচ্ছে, সে সব কিছুর একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করেই তিনি এই অসাধ্য সাধন করেছেন। মিউজিয়ামের একদম ওপরের তলাটিকে অপূর্ববাবু রূপ দিয়েছেন বাঙালির বৈঠকখানা মাথায় রেখে। এর দেওয়ালগুলো যেন পুরনো কলকাতার গল্প বলে, সেই পুরনো দিনের বিজ্ঞাপনগুলো যা আজ আর শহরের রাস্তায় দেখা যায় না। সেই হারিয়ে যাওয়া ইতিহাস ও অতীত সময়ের সাক্ষী বিভিন্ন সব বড় বড় দেওয়াল ঘড়ি এখানে সযত্নে সংরক্ষিত। মধ্যবিত্তের দৈনন্দিন জিনিসের সাথে সাথে বাঙালির বিনোদন আর মননের ইতিহাসও এখানে বাদ পড়েনি। তারার ছায়ায় সত্যি শুধু একটা মিউজিয়াম নয়, এটি অপূর্ব কুমার পাণ্ডার সারা জীবনের একনিষ্ঠ সাধনা। যান্ত্রিকতার এই যুগে অতীতের এই ধুলোমাখা স্মৃতিগুলোই যেন আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি।